হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি গরুকে শ্যাম্পু করাই দিব। গরুর মনে করেন যে আজকে একটু পরিষ্কার হওয়ার দিন, অতিরিক্ত পরিষ্কার করে দেবো আজকে, সোজা কথা। তো দেখতেই পাচ্ছেন আমি গরুর পাগুলো ধুয়ে নিচ্ছি, সুন্দর করে পাগুলোকে ভেজে নিব যেন পায়ের মধ্যেকার ময়লাগুলো যেন একটু নরম হয়। পরে ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলে নেব। আর গরুর পেটের তলে সবসময় বেশি বেশি করে ধুয়ে রাখবেন, মানে ধোয়ার চেষ্টা করবেন, মানে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, কারণ পেটের তল পেটটা মনে করেন পরিষ্কার রাখাটা উচিত। আমার দুই গরু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কালকে ভ্যাকসিন করে নিয়েছি, তারপর থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আগেও ভালো ছিল, এখনও আরও ভালো আছে। সবাই দোয়া রাখবেন যেন গরু দুটো যেন এভাবে সুস্থ সবল ভালো থাকে। ডাক্তার আমাকে একটা কথাই বলছে, আপনার গরুর জাত ভালো এবং গরু যদি সুস্থ সবল থাকে তাহলে আপনি গরুগুলো লালন পালন করে ভালো একটা প্রফিট মানে আর্ন করতে পারবেন, এটা আমাকে ডাক্তার বলছে। তো ডাক্তারের কথার সাথে আমার কাজের মিল আছে। গরুগুলো আসলে সুস্থ সবল ও ভালো এবং এদের খাবারের রুচি প্লাস হজম শক্তি আলহামদুলিল্লাহ। আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা চাইলে এরকম মনে করেন যে বাছুর গরু দিয়ে আপনার শখের খামারটা চালু করতে পারেন। খুব অল্প টাকা দিয়ে মনে করেন ক্রয় করবেন, আহামরি বেশি টাকা দাম না, 40-45 হাজার টাকা হলেই এইরকম বাছুর আপনারা কিনতে পারবেন হাট থেকে। বর্তমানে কিন্তু বাছুরের দাম অনেকটাই কম, মানে এখন যেহেতু সামনে কুরবানি ঈদের কালেকশন চলছে, তো কুরবানি ঈদ উপলক্ষে মনে করেন যে দুই দাঁতওয়ালা গরুর দামটা একটু বেশি, সেখানে এগুলো বাছুর গরুর দাম অনেক কম, কারণ এই গরুগুলোর মার্কেট এখন পড়ে গেছে। কিন্তু এই গরুগুলোর মার্কেট আবার উঠবে হলো কুরবানি ঈদের পরে এই গরুগুলোর চাহিদা অনেক বেশি হবে। তখন সবাই এই গরুগুলোর দিকে হুমড়ি খেয়ে পড়বে, এই গরুগুলো কেনার চেষ্টা করবে। এই গরুগুলো কিনে নিয়ে যে কুরবানির টার্গেটে মনে করেন যে 1 বছর 2 বছর লালন পালন করবে প্রান্তিক খামারিদের জন্য এই গরুগুলো বেস্ট। কারণ প্রান্তিক খামারিরা অত হাতি গরু কিনতে পারে না, তারা মনে করেন যে অল্প টাকা দিয়ে গরু কিনতে নিয়ে সেটাকে আস্তে ধীরে খাওয়ায় মনে করেন যে একটা পর্যায়ে বড় করে সেটাকে বিক্রি করে সেই টাকা দিয়ে তাদের কোনো একটা স্বপ্ন পূরণ করে। তো আমি নিজেও কিন্তু প্রান্তিক খামারিদের মধ্যে একজন। আমার আহামরি কোনো বড় শেডও নাই, বড় কোনো খামারও নেই বা বেশি কোনো গরু নেই। আমার গরুই আছে মাত্র 2টা। এই 2 গরু নিয়েই আমার এত মনে করেন ভিডিও। তারপরও ভিউয়ার্সদের জন্য অন্তর থেকে মনে করেন যে ভালোবাসা, কারণ তারা আমার এই 2 গরুর ভিডিওই মনোযোগ দিয়ে দেখে। এটাই আসলে অনেক মানে শুকরিয়া করি তাদের প্রতি যে তারা আসলে দেখে। আর তারা দেখে বলেই কিন্তু আমি ভিডিওগুলো করি। এই মাঝে মাঝে খেয়াল করি যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কিছু ভিডিওতে আমার এই 2 গরুর ভিডিওতে 1000 ভিউ হয়, 2000 ভিউ হয়। আলহামদুলিল্লাহ আমি এটা অনেক খুশি হই। আমার অত লাখ লাখ ভিউয়ের প্রয়োজন নাই। আমার ভিডিও যদি 1000 মানুষ যদি দেখে আমি আলহামদুলিল্লাহ খুশি, এটাই অনেক কিছু। আমার এই 2 গরু আহামরি কোনো বংশীয় ভিআইপি গরু না। এহা মনে করেন অতি সাধারণ আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করছে, বাংলা কোনো গাভীর পেট থেকে বের হয়েছে। তবে কি বীর্যটা ছিল হয়তো বা বাইরের দেশের গরুর, যার কারণে বাচ্চার কোয়ালিটিগুলো মোটামুটি একটা সুন্দর আসছে, যে বাচ্চাগুলো দিয়ে মনে করেন যে একটা সময় ভালো মানে ফিউচার আছে এই গরুগুলার। একটা মেধাবী স্টুডেন্টের যেরকম ভালো ফিউচার থাকে, এরকম এই গরুগুলো মনে করেন যে মেধাবী গরু, জন্মগতই মেধাবী। আর আমার গরুগুলাকে ক্যামেরার ফ্রেমে দেখে মোটামুটি বড়ই মনে হয়, কিন্তু আসলে আমার গরুগুলা আহামরি বড় না। দেখেন আমার পাশে দাঁড়াচ্ছে, আমার পাশে দাঁড়ালো, আমি যখন পাশে দাঁড়ালাম তখন বুঝতে পারছেন যে আমার কোমরের সমান হাইট। আমার নিজের হাইট হলো প্রায় 6 ফিট, তো সেইখানে আমার গরু মনে করেন যে 3 ফিট। 3 ফিট হিসাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো ঘষে দিতে হবে, মনে করেন যে ময়লা রাখা যাবে না এদের শরীরে, কোনো প্রকারের ময়লা রাখা যাবেই না। পুরা শরীরকে একদম মনে করেন যে ব্রাশ দিয়ে ঘষে দিবেন। আর ওদের গোপন অঙ্গটাও পরিষ্কার রাখা উচিত। তো লজ্জার কিছু নাই, ঘৃণারও কিচ্ছু নাই। ঘৃণা করলেন তো মরলেন। যদি আপনার ঘৃণাপিত না থাকে, যদি ভালোবাসা থাকে, তাহলে আপনি এই সেক্টরে আসতে পারেন। এবং নিজের যদি টাকা পয়সা থাকে তাহলে কামলা রাখেন, তাহলে সমস্যা নেই। আর নিজের যদি টাকা পয়সা কম থাকে, যদি ঘৃণা লাগে, তাহলে কিন্তু এই গরু পাইলে আপনারা কিছুই করতে পারবেন না।
উদয় খেলে গরু কিনে নিয়ে আসবেন, গরুদেরকে কষ্ট দিবেন। এই জন্য গরুর সাথে আচরণ করতে হবে নিজের সন্তানের মতো, নিজের আপন মানুষের সাথে যেরকম আচরণ করেন ওই রকম। এর মানে এই না মানে পজিটিভ মাইন্ডে বুঝতে হবে, নেগেটিভ মাইন্ডে নেবেন না। আসলে মস্তিষ্ক ঠিক নাই, কি যে করব মাথার মধ্যে কোনো কিছু আসতেছে না, মানে নতুন কিছু ব্যবসায়িক আইডিয়া মাথার মধ্যে খেলতেছে, মানে কি আরও ব্যবসা করা যায়, মানে এক্সট্রা আরও কিছু ব্যবসা করতে হবে যে ব্যবসাগুলো থেকে টাকা আর্নিং হয়। ল্যান্ডিং বিজনেসটা আসলে খারাপ না, ল্যান্ডিং বিজনেসটা অনেক ভালো। তো মাথার মধ্যে মানে ঘুরতেছে যে আমি ল্যান্ডিং বিজনেসটাই মনে হয় শুরু করি নাকি, মানে কেনা বেচা, সেটা এখন যে কোনো জিনিসের হতে পারে। এখন দেখা যাক কি হয়। তো গরুর লেজটা দেখেন কীরকম নোংরা হয়ে গেছে, গরুর লেজে মনে করে একদম শুয়ে থাকে না, গোবরটা ভরে 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 মনে করেন লেজটা একদম নোংরা হয়ে গেছে। তো আজকে আমি এর লেজটা মনে করেন যে একদম পরিষ্কার করার ধান্দা দিছি, মানে নিয়ত করছি লেজ একদম পরিষ্কার করে দেব। মানে আর গরুর শরীর যত বেশি ঘষে দেবেন মানে গোসল করানোর সময়, এর তত উন্নতি হবে। মানে গায়ের ময়লা উঠে গেল, তারপরে কিছু লোম উঠে গেল, যে লোমগুলো ওঠার প্রয়োজন ছিল, সব দিকেই মনে করেন যে উন্নতি হবে। আর আবারও বলতেছি, যারা এখনও ল্যাম্পি স্কিন রোগের ভ্যাকসিন করাননি তারা তাড়াতাড়ি ভ্যাকসিনটা করায় রাখেন। সামনে মনে করেন যে শীতকাল, সামনে কিন্তু বর্ষাকাল আসতেছে। বর্ষাকালে দেরি আছে মানলাম, কিন্তু অতিরিক্ত ভ্যাপসা গরমেতেও কিন্তু ল্যাম্পি রোগটা হয়, এই জন্যই কথাটা বলা। যেখানে আমি 2টা শ্যাম্পু আনালাম, আজকে শ্যাম্পু দিয়ে তেমন মানে গোসল করাবো না, যেটা সত্যি, শুধু মনে করেন যে গরুর লেজটাকে পরিষ্কার করে দেবো শ্যাম্পু দিয়ে। কারণ এদের লেজ এমন একটা মূল্যবান জিনিস, এই লেজের মাধ্যমে আর এদের মনে করেন যে শরীরে বসা মশা আর মাছিকে মনে করেন যে সরায় এই লেজটা দিয়েই। আর এই লেজটা যদি, তো বর্তমানে লেজের যে অবস্থা দেখতে পাচ্ছেন, মানে কোকড়া বকড়া হয়ে আছে, এমনটা থাকলে আসলে এই লেজ দিয়ে আসলে মশা মাছি তেমন একটা তাড়াতে পারবে না। সো আমি যদি লেজটাকে একদম পরিষ্কার করে দিই তাহলে কিন্তু মশা মাছি লেজের মাধ্যমে ঢেকে যাবে। আর আমি একটা কাজ করবো, লেজের আগাটা একটু কেটে দেবো কেচি দিয়ে, তাহলে কি হবে, তাহলে মনে করেন যে লেজের চুল আর একটু বড় হবে। মানুষের মাথার চুল যে এরকম আগা ছাটলে আস্তে আস্তে আরও বড় হয়, এরকম গরুদেরও হয়তো বা হতে পারে, কারণ চুল তো চুলই, সেটা এখন লেজের হোক আর মাথার হোক। আর একটা বিষয় কি, আমি আমার বাইক যখন বিক্রি করি 3 মাস আগে, তখন বাইক বিক্রি করার পরে আমি আর আমার চুলের কেচি ঠাকাইনি, চুলদাড়িতে কেচি ঠাকাইনি। আর বাইক বিক্রি করার 3-4 দিনের মধ্যেই আমি মনে করেন যে গরুগুলো কিনি। ওই 3টা গরু কিনছিলাম, 3টার মধ্যে কালো একটা আছে, এখন ওই 3টার মধ্যে 2টা বিক্রি করে দিছি। তো এই গরুর আমার বাসায় থাকার পর 3 মাস আমার মাথার চুলে তো আমি কিন্তু কেচি ঠাকাইনি। এখন নিয়ত হচ্ছে এই যে মনে করেন আমি গরুগুলোকে 6 মাস আগে, এটাকে আমি 6 মাস রাখবো। 6 মাস রাখার পরে হাটে যেয়ে যখন বিক্রি হবে, তারপরে আমি ডিসাইড করবো আমি আমার মাথার চুল কাটবো কি কাটবো না। তার আগ পর্যন্ত আমি আমার মাথার চুলে হাত দেবো না, কেসি ঠাকাবো না চুল দাড়িতে। মানে আমি নিয়তি করছি যে আমি গরু পালবো, আমি গরু পালবো। আমার বাসায় প্রথম 6 মাস যে গরু থাকবে, 6 মাসে আমি আমার চুলে হাত দেবো না। তো আমি আমার কথার সাথে কাদের মিল রাখছি, আমার কথা চুলও বড় হোক গরুও বড় হোক, 2টাই একসাথে, মানে 2 কাজ একসাথে হোক। চুল বড় করা আমার একটা মানে স্বপ্নের মধ্যেই ছিল যে আমি চুল বড় করবো, এরকম একটা ইচ্ছা ছিল। কিন্তু স্কুল জীবনে চাইলেও পারিনি। চুল যে একটু বড় হচ্ছিলো, স্কুলে যাচ্ছিলাম, ওই অ্যাসেম্বলির সময় মনে করেন যে স্যার আসা কাটা দিচ্ছিল, কিংবা ক্লাস চলাকালীন স্যার কিংবা ম্যাডাম আসা কাটা দিচ্ছিল। এই হলো কাহিনী। কলেজ লাইফে আসলাম, আসার পরে মনে করেন যে
মাঝে মাঝে বাসা থেকে চাকরি বাকরি পাড়া দিচ্ছিল, যে চাকরি বাকরি ঢোক, এই কোম্পানির ঢোক, ওই কোম্পানির ঢোক, এ কর সে কর। তো এই ক্ষেত্রে মনে করেন আমি চেষ্টা করতেছিলাম, তখন আবার কী হচ্ছিলো, চুল ছোটো করে কেটে যাচ্ছিলাম, যদিও কোথাও কোনো চাকরি আমার হয়নি। কারণ কথা আছে না, চাকরির জন্য একটা সুন্দর ফিটনেস প্রয়োজন। তা আমার তো ফিটনেস নাই, আমি লম্বা কিন্তু আমার শরীরে গোস্ত নাই, দেখেই মনে করেন যে নেশাখোরের মতন লাগে। তা আসলে মানুষের চেহারা, ফিটনেস দেখে তার ফিউচার, তার অতীত, তার বর্তমান যাচাই করে নেয় আর কি, এটাই হলো অবস্থা। তো যার কারণে কোথাও কোনো চাকরি পাইনি, যদিও সেগুলো কোনো আহামরি দামি চাকরি ছিল না, ওই নিচু চাকরি ছিল, 5-6 হাজার টাকা বেতনের, কিন্তু হয়নি। এখন বর্তমানে যে অবস্থায় আছি, রাগ করে মনে করেন যে হুন্ডা বেচে দিছি, দিয়ে মনে করেন যে গরু পালতেছি, দোকানদারি করতেছি, নিজের ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে আমার ব্যবসার আমি নিজেই একটা বস, আমি নিজেই এখন বস, আমি কোথাও কারো আন্ডারে কাজ করি না, আমার কোনো চাপই নেই। আমি আল্লাহর রহমতে মনে করেন যে আল্লাহ যদি আমাকে না ঠেকায় আমি কখনো ঠেকবো না, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারো ওপর আমি আর নির্ভর করি না। আর আমার মনে করেন যে এই বিয়ে শাদী করার ইচ্ছাটা চলে গেছে, ফালতু একটা জিনিস, মনে করেন যে নিচু কোয়ালিটি একটা জিনিস, ওইটা আমি মনে করি। এই কারণে প্রকৃত বিয়ের বয়স হিসেবে হওয়া উচিত 30-এর পার, কারণ এখন আমার বয়স ধরেন 24, এই বয়সে যদি আমি বিয়ে করি না, তাহলে আমি মনে করেন যে আত্মহারা পাগল হয়ে যাবো। তা আল্লাহর রহমতে কোনো নারীর আশেপাশে আমি আর নাই, আমার লাইফে কোনো নারী নাই, কোনো গাড়িও নাই, কোনো টাকা পয়সা নাই, যা আছে গরু, 2-1টা কুকুর, 2-1টা বিড়াল, 2-4টা কবুতর, আর নিজের আপন মা, এতটুকু মিলেই মনে করেন আমার জগৎটা এরকম। আমি এতটুকুর মধ্যে এখন মনে করেন যে আবদ্ধ। আর এক্সট্রা ফ্রেন্ড সার্কেল বলতে আমার এখন হাতে গোনা 2 থেকে 3টা বন্ধু আছে, আর 1-2টা ছোটো ভাই আছে, তাদের সাথে যে আমি নিজে যে আড্ডা দেবো এই সময়টা আমি পাই না। তাদের মধ্যে 2-1জন নিজের ইচ্ছা মতো আমার সাথে এসে দেখা করা যায়, আড্ডা মারে, এতটুকুই। মনে করেন আমি আমার সঙ্গ একদম ত্যাগ করছি। তো দেখেন গরুর ল্যাজটা আমি যেভাবে ধুয়ে নিচ্ছি, আপনারাও চাইলে আপনাদের গরুর পুরো শরীর শ্যাম্পু করানোর প্রয়োজন নাই, শুধুমাত্র যে লেজটাকে শ্যাম্পু করে দিবেন। শ্যাম্পু করে দিলে মনে করেন লেজটা পরিষ্কার হয়ে গেল, চিকচিক করবে, দেখতে সুন্দর লাগবে। আজকে আমার গরুর লেজটা আমি বিকেলে ভিডিও দেখাবো নি, বিকেলেও আমি একটা ভিডিও ক্রিয়েট করবো অবশ্যই। তো সেই ভিডিওতে আমি আমার গরুর লেজ সহ গরুর ফিটনেসটা দেখাবো। মানে গরু এক কথা চকচক করতেছে, সুন্দর লাগতেছে। তা আসলে এখনও অতটা সুন্দর লাগতেছে না, আমি এই জন্য কথাটা বললাম। এদের তো মায়ের দুধের যে লোমগুলো আছে না, মানে মায়ের পেট থেকে বের হওয়ার পর যে গরুর যে শরীরে লোমটা হয়, এই লোমটা এদের শরীরে এখনও আছে। এই লোমগুলো সব যখন পরে নতুন লোম গজাবে, তখন মনে করেন যে গরুগুলো হবে দেখার মতো। এখন তো এগুলো নিহায়তি বাছুর গরু, মায়ের দুধ ছাড়েনি, আমি জোর করে ছাড়াইছি। এদের যদি মা থাকতো না, এরা এখনো মায়ের দুধ পান করতো, ছেড়ে দিলে মায়ের দুধ খাইতো, কিন্তু উপায় ছিল না। আর আমি হাট থেকে এগুলা কিনে নিয়ে আসছিলাম মরা গরু। আমি প্রথমে যখন নিয়ে আসি আমার ইউটিউব চ্যানেলে আমার এই কালো গরুরই ফার্স্ট ভিডিও দিই, আমার ইউটিউব চ্যানেলে ছাড়া ফার্স্ট ভিডিও আমি ছাড়ছি এই গরুরই। আপনারা একদম লাস্টের যে ভিডিওটা ভিজিট করে আসেন, ওই ভিডিওটা দেখেন আর বর্তমানে এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে গরুর মধ্যে ঠিক কতটুকু পরিবর্তন আসছে। ফার্স্ট যে ভিডিওটা আমি ছাড়ছি না, ওই ভিডিওতে দেখবেন এই গরু ওই দিনে গোসল করায় মনে করেন যে ছাড়ছিলাম, এই কারণে যে গরুটার শরীরে বড় বড় লোম ছিল, মানে এক গন্ডার, বোঝেন গন্ডারের মতন লোম, পা থেকে মাথা পর্যন্ত বড় বড় লোম ছিল। আর শরীরে এখনও হাড্ডি আছে, তখন আরও বেশি হাড্ডি ছিল। তাই আমি গোসল করানোর পরে আমি জাস্ট ওর শরীরে হাড্ডি দেখে আমার মনে করেন যে প্রাণটা জুড়ে গেছে, যে আমার শখ পূরণ হলো। যা আমি একটা চাইছিলাম একটা হাড্ডি গরুর উপরে আমি রিসার্চ করব, যে আসলে হাড্ডি গরু নিয়ে এসে ঠিক কত মাস লালন পালন করলে, কি খাবার দিলে, কি ওষুধ প্রয়োগ করলে আসলে সে গরুটা একটা মোটামুটি সাইজে চলে আসে। তো এখান থেকে আমার এই গরুটাকে নিয়ে আসা, কারণ আমি মনে করেন যে প্রথমেই এইরকম গরু দিয়ে শুরু করলাম যেন আমি যেন কিছু শিখতে পারি। আমি যদি রেডি করা গরু নিয়ে আসতাম, মনে করেন আনলাম, শুধু খাওয়ালাম, বিক্রি করে দিলাম, এইরকম আমি গরু নিই না। আমি নিছি আনরেডি, আনফিট গরু, বাংলা কথা আনস্মার্ট। আমি যে এরকম আনস্মার্ট, শরীরে মাংস নাই, ড্রেস আপ ঠিক নাই, পকেটে টাকা পয়সা নাই, মনে করেন যোগ্যতা নাই, শিক্ষিত বেকার ছেলে আমি যেরকম, তা
তা আমি মনে করেন টাকা দিয়ে এইরকম একটা যোগ্যহীন একটা গরু কিনে নিয়ে আসছি, যে গরুর বর্তমান বাজারে কোনো মূল্য নাই, কেউ নিতে চায় না, কারো পছন্দ হয় না, সবাই ঘৃণা করে, ছিঁড়ে মারা যাবে। আমি এই কোয়ালিটির গরু আমি কেনা পছন্দ করি, যে গরুকে প্রথমে কেউ পছন্দ করে না, এই রকম গরু। তো কিনে নিয়ে আসা মনে করেন যে আল্লাহর রহমতে এখন গরুটার দিকে তাকালে আমার মনে করেন যে মনের মধ্যে একটা আমি শান্তি পাই, যে শান্তিটা কিন্তু এখন অন্য কেউ পায় না। মানে আমার বাসার লোকেরা এখন আমাকে একটা কথাই বলে যে তুই এই গরুটা কিনে ভুল করছিস, এই গরুটা তোর কিন্তু ঠিক হয়নি, এই গরুটার গায়ে গোস্ত লাগতেছে না কেন? তা আসলে কি গোস্ত লাগতেছে না, গোস্ত লাগার প্রয়োজন নাই। গরু যে বেঁচে আছে, গরু যে সুস্থ সবল আছে, এটাই হলো অনেক কিছু। এটা যদি ঠিক থাকে না, তাহলে গরু একদিন হঠাৎ করে মনে করেন যে ডেভেলপ করবে, মানে উন্নতি করবে। তো আমার গরুর ব্যাক পার্টটা দেখেন আগের তুলনায় ফুলছে কি ফুলেনি, এটা আপনারা ভালো করে দেখার চেষ্টা করেন। যারা আমার পুরাতন ভিউয়ার, যারা আগে থেকে আমার ভিডিও দেখেন, তারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন যে 3 মাস গরু পাললে মোটামুটি এই রকম হয়। যদিও ভাই আমি কিন্তু একজন নতুন গরু পালক, আমি কিন্তু গরু কিনে নিয়ে আসার পরে যখন নতুন যখন আমি খাওয়াচ্ছিলাম, আমি কিন্তু গরুকে ঠিক কী খাওয়াবো এই বিষয়টা কিন্তু আমি মেনটেন করতে পারছিলাম না। আমি প্রথমে কিন্তু আমি সর্বপ্রথম যখন গরু কিনে নিয়ে এসেছি তখন কী করতেছিলাম, মনে করেন যে গুঁড়া ভুসি অ্যাঙ্কার সব কিছু মিলে মিক্সার করছিলাম, করে মনে করেন যে প্রত্যেক দিন আমার হাতে করে 4 মুঠ, সকালে 4 মুঠ আর হলো প্রায় 10 কেজি পানির মধ্যে মিক্স দিয়ে আমি মনে করেন যে আমি বড় গরুরা খাওয়াচ্ছিলাম। মনে করেন এক কথায় ধরে নেন 1 কেজি দানাদারের মধ্যে 10 কেজি পানি দিয়ে মিশ্রিত করে খাওয়াচ্ছিলাম। এভাবে 15-16 দিন খাওয়াইলাম। তারপরে ইউটিউব ভিজিট করলাম, করে দেখলাম যে আসলে এভাবে খাওয়ানো ঠিক না। এক ভাইকে দেখলাম যে সে ঘাস খড় তারপরে হলো ভাত ভুসি খোল সব কিছু মিক্স করে একবারে মাইখা দেয়। তো ওইভাবে আবার আমি 15-20 দিন খাওয়াইলাম। তারপরে আবার ইউটিউব ভিজিট করে দেখলাম যে না, আসলে এটাও সঠিক নিয়ম না। তারপরে আমি একটা ডাক্তারের মানে ইউটিউব চ্যানেলটা ভিজিট করলাম। তো সেখান থেকে আমি মনে করেন যে গরুর খাবারের যে অরিজিনাল শিডিউলটা সেটা আমি জানতে পারলাম, যে আসলে কীভাবে অন্ততপক্ষে আরিয়া গরু অর্থাৎ বেটা গরুদের খাওয়ানো লাগে। তো আমি যে শিডিউলটা শিখছি সেই শিডিউলটা কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি এখন মাঝে মাঝেই দেখাই। আর আমার তো নতুন কোনো কন্টেন্ট নাই, আমি মনে করেন আমার কন্টেন্টই একটাই, সেটা হচ্ছে গরু নিয়ে কন্টেন্ট। আর আমার কাছে ভাই পকেটের টাকাও অত বেশি নেই যে আমি মনে করেন যে আমার শহরের সমস্ত হাট বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে আমি ভিডিও দেখাবো। আর আমার চ্যানেলে আহামরি এত লাখ লাখ সাবস্ক্রাইবারও নাই যে আমারে মনে করেন যে এলাকার বাহিরের প্রান্তিক খামারিরা আমাকে ফোন দিয়ে ডাকে বলবে যে ভাই আমার বাসায় আসেন, আমার গরুর ভিডিও করে ইউটিউবে ছাড়েন, সেল করতে সাহায্য করেন। আমি এখনও ওই পর্যায়ে যাই না, আমি এখন এখন নিম্ন একটা পর্যায়ে আছি, যার কারণে আমার কন্টেন্টে এখন আমার 2 গরু, আমার 2 শখের ভালোবাসার গরু, এই 2 গরুর প্রতি আমি সীমাবদ্ধ। পাশাপাশি কিছু কবুতর নিয়েও আমি ভিডিও মানে আপনাদের মাঝে শেয়ার করে থাকি, কারণ কবুতর আমার ভালোবাসার আর একটা মানে ইমোশন হয়। কবুতর আমার ইমোশন বলতে পারেন। মানে আমার যখন দুনিয়াদারি অন্ধকার থাকে, যখন কোনো কিছু ভালো লাগে না, তখন আমি কবুতরগুলোর দিকে তাকাই, শান্তি পাই। আবার হ্যাঁ, যখন দেখি আমার কবুতরগুলো অসুস্থ হয়ে গেছে, তখন আমার দুনিয়াদারিটাই অন্ধকার হয়ে যায়। মনে করেন এক পাশে 1 লক্ষ টাকা পড়ে আছে, আর এক পাশে আমার বাসার সব থেকে যেটা প্রিয় কবুতর সেটা অসুস্থ। টাকাটা কিন্তু আমার না, টাকাটা আমাকে অফার করতেছে, টাকাটা ধরো ভাই। আর এ পাশে আমার প্রিয় কবুতরটা অসুস্থ, মৃত্যু সজ্জায়। আমি কিন্তু ওই টাকার প্রতি আমার কোনো ইন্টারেস্টই থাকবে না। টাকাটা আমাকে দিতে যাচ্ছে, আমার একটা আনন্দ পাওয়ার কথা, আমি কোনো আনন্দই পাবো না, আমার খুব খারাপ লাগবে, কারণ আমার কবুতরটা অসুস্থ, আমার ওই কবুতরটা মারা যাবে। তো কবুতর পালকেরাই জানে যে কবুতর মানে কীরকম একটা প্রাণী, আর কবুতরের প্রতি কার কীরকম মায়া আমার জানা নাই। আমি যখন ছোট ছিলাম, যখন আমার বয়সের কথা ঠিক খেয়াল নেই, তখন আমি ক্লাস 1-2-তে পড়তাম। আমি আমার আম্মুর সাথে আমি মাঝে মাঝে নানির বাসা যাচ্ছিলাম। তো নানির বাসা যখন যাচ্ছিলাম না, আমার নানির বাসাটা এরকম কিছুটা মনে করেন মাটির বাড়ি বলা যায়। মাটির বাড়ি, মাটির আবার তালাই আছে, সেই তালাইয়ের উপর মনে করেন যে নানির বাসায় জালালি কবুতর থাকতো, মানে জালালি কবুতর পালন করতো। তাও মনে করেন যে 50-60 জোড়ার মতন ছিল আর কি। তো আমি মানে যখন যাচ্ছিলাম, আমি হচ্ছিল কি আমি শুধু উপর দিকে তাকায় থাকতেছিলাম, মানে কবুতর, মানে ওখান থেকে কবুতরের প্রতি একটা ভালো লাগা। তো নানুর বাসা থেকে আমি খোঁজাখুঁজি করে ওই 2টা বাচ্চা নিয়ে আসছিলাম নানুর বাসা থেকে। 2টা বাচ্চা তখন আমি বড় করলাম, বড় করার পরে তো নতুন পালক ছিলাম, তাই আমি ভাই একদম ওরা শিখলো বাঁকা শিখলো। তো তারপরে কি ভাই 2টা কবুতরই হারায় গেল, 2টা কবুতর হারায় গেল। ওই যে কষ্ট লাগা, কিন্তু নেশা কিন্তু ঢুকে গেছিলো, আমি চাইলেও নেশা বাদ দিতে পারিনি। তারপরে কি তখন আমার বয়সটা যে কম ছিল, আমি যে হাট থেকে কবুতর কিনে নিয়ে আসবো এই সাহসটা আমার মধ্যে ছিল না।
তো এখান থেকে কবুতরের প্রতি ভালো লাগা। আবার নানু বাসায় গেছিলাম একবার, যে সেবার একটা কবুতর নিয়ে আসছিলাম, মানে একটাই বাচ্চা পাইছিলাম খোঁজাখুঁজি করে। তো সেই বাচ্চাটাকেও নিয়ে এসে তুলে তুলে খাওয়াইলাম, ওরা শিখলো। বেচারা মনে করেন যে একটা কবুতর ছিল তো বাসায়, ওই কবুতর করতেছিল কি পাশের বিল্ডিংয়ে যাচ্ছিল, যে আর আসতেছিল না, আমি আবার যাই নিয়ে আসছিলাম ধরে। এরকম করতে করতে কবুতরটা পা ভেঙে গেল ধরতে যায়। তারপরে ঠোঁটে একটা বসন্তটা, আমাদের ঠোঁটটা গেছিলো বেঁকে, তো মানে কবুতরটার অবস্থা এতটা খারাপ হয়ে গেছিলো। তারপরে কবুতরটাকে জব করা হয়েছিল। তা আমার ওই কবুতরের কথা মনে পড়লে এখনও বুকের মধ্যে কাঁপে ওঠে, কারণ ওটা ছিল আমার লাইফের সেকেন্ড কবুতর। যদিও আমি কিন্তু আমার ওই কবুতরগুলোর চেহারা এখনও ভুলিনি, চোখ বন্ধ করলে আমার চোখের সামনে ভাসে মানে কবুতরগুলোর চেহারা। মানে মায়া তো মায়াবী জিনিস, অতীত কখনো ভোলা যায় না, অতীতে ভালোবাসা জিনিস কখনো ভোলা সম্ভব হয় না। তো ওই কবুতরগুলো কিন্তু ছিল অরিজিনাল জালালি কবুতর, আহামরি কোটি টাকারও কবুতর না, হাই ফ্লায়ারও না। তারপরেও ওদের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা থেকে মনে করেন যে আমার কিন্তু কোনো উন্নতিও হয়নি, লাভও করতে পারিনি, হারাই গেছে এরকম। তারপর আবার এক জোড়া কিনে নিয়ে আসলাম, এক জোড়া আমার আব্বু আমাকে কিনে নিয়ে এসে দিছিল। তো সেটাও মনে করেন যে বড় করলাম, হারাই গেল। আর আমি পড়তে বসতাম না, বুঝছেন, পড়ালেখা মনে করেন আগে থেকে দুর্বল ছিলাম, পড়তাম না ঠিক মতো, যার কারণে আমার বাসা থেকে একবার আব্বু করলো কি কবুতরের খোপ ভেঙে ফেলে দিল, কবুতর জব করলো, তো গেল। এরকম করতে করতে লাস্টে আইসে তখন আমি যখন ক্লাস 6-7 উঠলাম, তখন থেকে আমি আসলে কবুতর পালার মানেটা বুঝলাম, মানে কবুতর কীভাবে পালতে হয়। তখন আমি কিছু কবুতর কালেকশন করছিলাম, তাও বিশেষ করবো না, টাওর কবুতর 50 টাকা পিসে টাওর, মনে করেন যে ঘাড় বাঁকা কিছু কবুতর কালেকশন করছিলাম, করে সেগুলোকে আমি বাসা ছেড়ে রাখতাম। ছেড়ে রেখা মনে করেন আস্তে আস্তে কবুতরগুলো যখন সুস্থ হয়ে গেল, তখন এই কবুতরগুলোর সাথে কবুতরের জোড়া লাগাইলাম, কিন্তু ডিম বাচ্চা করতো না, করলেও মানে ডিম ভাঙতো। এইরকম লস করতে করতে তখন আমি ক্লাস 10-এ উঠলাম। তখন মনে করেন যে আমি কিছু ভালো কবুতর কালেকশন করলাম, মানে তখন টাকা পয়সা পাচ্ছিলাম, সেই টাকাতে কবুতর কিনতেছিলাম, ওইখান থেকে কবুতর পালা। এই করতে করতে আজ আমি মনে করেন যে ডিগ্রি সেকেন্ড ইয়ারে উঠবো কদিন পরে, আমার বয়স এখন 24 হয়ে গেছে। এখন আমি কবুতর পালতেছি, এখন আমার বাসায় মনে করেন যে আছে 3-4 জোড়া কবুতর, যেটাই হোক কবুতর আছে। আর কবুতরগুলা মোটামুটি বাড়ি চেনাও হয়ে গেছে, বাড়িও চেনে, আমি আকাশে উড়াই আলহামদুলিল্লাহ। মানে এখন আর কবুতর খুব একটা হারায় না, হারাই গেলেও আমার আগের মতো না, কষ্টটা হয় না। কারণ আগে তো বুঝতেছেনি, আগে তো মনে করেন যে মাথার মধ্যে শুধু কবুতর আর কবুতর ঘুরতো, কিন্তু এখন তো মাথার মধ্যে শুধু কবুতর ঘোরে না, আর মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা অল টাইম ঘুরপাক খায়। তারপরেও কিছু অতীত মনে পড়লে আমার অবাক লাগে। আগে আমি মনে করেন যে কবুতর দেখার জন্য কত যে বড় ভাইয়ের বাসায় যে বসে থাকতাম, মানে বসে থেকে শুধু কবুতরই দেখতাম, হাঁ করে খাবার দিচ্ছে, উড়াচ্ছে, হাত দিচ্ছে, সেটা না দেখতাম, কেনার চেষ্টা করতাম, কিন্তু পকেটে টাকা থাকতো না, এই জন্য কিনতে পারতাম না। আর এখন আমার নিজেরই 2-3টা বন্ধু বান্ধবের মনে করেন যে কবুতরের দোকানই দিছে, মানে কবুতর পাখির দোকান দিচ্ছে। আমি যদি সেগুলো দোকানে যাই বলি আমার এই কবুতর ভালো লাগছে, আমার এখন টাকা নেই, আমার কবুতরটা দিয়ে, এখন মনে করেন আমার এখনই দিয়ে দেবে, এরকম একটা আমার সিস্টেম হয়েছে। আমার প্রাণপ্রিয় কিছু বন্ধু বান্ধব আছে, আমি নামগুলো বলবো না, কারণ তাদের নামের উপর আমার মেয়েরা ক্রাশ খায়, এই জন্য নামগুলো বললাম না। তো এই হলো বর্তমান অবস্থা। দেখেন গরুর কিন্তু গোসল করার প্রায় শেষ। তো অনেকক্ষণ ধরে আমি আবল তাবল কথাবার্তা বললাম, আবল তাবল পেঁচাল পারলাম। এগুলো পেঁচাল যদি খারাপ লাগে থাকে ভাই মাফ করে দিয়েন, কিচ্ছু করার নাই। আসলে ভাই আমার মাথার সমস্যা, তো আমার মাথার মনে করেন ভালো সমস্যা আছে। হাফ টাল বলতে পারেন, গাধা বলতে পারেন, মফিস বলতে পারেন, যেটা যার চোখে যেটা ভাবতে পারেন। আমি কোনো আহামরি কোনো ভিএপি কিছু না, আবার কেউ কামলাও বলতে পারেন। যাই হোক ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো দেননি বা লাইক কমেন্ট করেননি, তারা এখন এগুলো করে নেন, এতে করে আমার উপকার হবে। আর না ইচ্ছা হলে না করার দরকার নেই। আসলে এগুলো চেয়ে নেওয়া হয় না, যাদের অন্তর থেকে ভালো লাগে তারা না বলার আগে লাইক কমেন্ট শেয়ার করে দেয়। আপনারা তো আমার ভিডিও দেখেন, এটা অনেক কিছু, এই জন্য আলহামদুলিল্লাহ আমি মনে করেন যে অনেক খুশি আপনাদের প্রতি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখতেই পাচ্ছেন আমার দিকে গরু মনে করেন ঘষে ঘষে গোসল করে দিছি, শরীরের ময়লা একদম উঠে গেছে, গরু দুইটাও মনে হয় আরাম পাইলো। আর এই গরমের দিনে গোসল করলে যেমন মানুষেরা আরাম পায়, পশু পাখিরাও ওই রকম আরাম পায়। এই বালতিটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই বালতির মধ্যে আমি পানি রেখে দিই, এই পানিটা মনে করেন আমার গরুরা খায়, কালো গরুর বালতি ওইটা। আর গরু কেনার সময় সবসময় চেষ্টা করবেন গরুর মাথাটা যেন ছোট হয়। আজকের ভিডিও এখানেই স্টপ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।